বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ এবং লাইভ ক্লাস যারা দেখছেন শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এই করোনাকালীন মহাদুর্যোগের সময়ে আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় আমি চতুর্থ শ্রেণী আজকে গণিত বিষয়ে ক্লাস নেব। আমরা অর্ধবার্ষিক সিলেবাস শেষ করে আজকে থেকে বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা শুরু করছি। পাশাপাশি অর্ধবার্ষিকের কিছু ইম্পর্টেন্ট বিষয় আমরা আলোচনায় রাখব, কারণ ওই বিষয়গুলো রিলেটেড কিন্তু আমাদের বার্ষিকের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। ওই বিষয়গুলো যদি আমরা মনে না করি বা ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের বার্ষিকের সিলেবাসের যে বিষয়গুলো আছে বা যে অঙ্কগুলো আছে সেখানে আমাদের সমস্যা তৈরি হবে। সেই জন্য আমরা মাঝে মাঝে অর্ধবার্ষিকের সিলেবাসের কিছু বিষয় এখানে আমরা আলোচনা করব। তো আজকে আমরা গণিতের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায় হচ্ছে চতুর্থ। বিষয়বস্তু হচ্ছে ভাগ। এই ভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ভাগ আমরা তৃতীয় শ্রেণীতেও করেছি, আমরা চতুর্থ শ্রেণীতেও করব। যেহেতু আমরা তৃতীয় শ্রেণীতে করেছি সেহেতু ভাগের বিষয়ে আমাদের পূর্ব ধারণা আছে। তারপর কিছু কিছু বিষয় আমাদের নতুন অন্তর্ভুক্ত হবে, সেই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে। যারা খাতা কলম নিয়ে এখনও বসো নাই, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, যারা খাতা কলম নিয়ে এখনও বসো নাই তারাও দ্রুত খাতা কলম সামনে নিয়ে বসবে, বই নিয়ে বসবে। সম্মানিত অভিভাবক যারা আছেন তা আপনারা বাচ্চাদেরকে বই খাতা কলম নিয়ে বসার জন্য একটু ব্যবস্থা করে দেবেন। প্রয়োজনে আপনার সাথে বসে ক্লাসটা একটু উপভোগ করবেন, যেন বাচ্চারা কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা সেটা বুঝিয়ে দিতে পারেন। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে বিষয়গুলোর উপর আলোকপাত করব তার মধ্যে প্রথমত হচ্ছে এক, ভাগ। ভাগ কি? দ্বিতীয়ত হচ্ছে ভাজ্য কি, ভাজক, ভাগফল, ভাগশেষ এবং সংশ্লিষ্ট উদাহরণ এবং সমস্যাগুলি। তো এই অধ্যায়টা আমরা যদি আলোচনা করি, সেই অধ্যায় আলোচনা করার ফলে সে কী শিখতে পারবে, অর্থাৎ শিকনফলটা কী হবে। শিকনফল হচ্ছে কি, ভাগ কি সেটা বলতে পারবে, ভাজ্য কাকে বলে সেটা বলতে পারবে, ভাজক কাকে বলে, ভাগফল কাকে বলে, ভাগশেষ কাকে বলে, এইগুলো সে বলতে পারবে। তো আমরা প্রথমে ভাগ কি। এক নাম্বার, ভাগ কি? যারা খাতা কলম নিয়ে বসেছে তারা অবশ্যই এই সংজ্ঞাটা লিখে ফেলবে। ভাগ হচ্ছে পুনঃ বিয়োগ। ভাগ হচ্ছে পুনঃ বিয়োগ, অর্থাৎ একটি সংখ্যাকে আমরা যখন বারবার বিয়োগ করতে যাই সেটা অনেক সময় সাপেক্ষ বিষয়। সেই জন্য এই সময় সাপেক্ষ বিষয়টাকে আমরা সংক্ষেপে বা দ্রুত সমাধান করার জন্যই আমরা এই ভাগটাকে ব্যবহার করি। যেমন 100 থেকে যদি আমি 2 2 2 2 2 2 এভাবে অনেকবার আমি বাদ দিতে যাই, তাহলে আমার কিন্তু সময় লেগে যাবে অনেক। তো এই অনেকবার যদি সময় না লাগে সেই জন্য এটাকে সংক্ষিপ্ত আকার করার জন্য 1 2 3 4 5 6 6টা 2 যদি বাদ দিতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। তো এইটাকে সংক্ষেপে করার জন্যই কিন্তু আমাদের এই ভাগটা আসছে। তো ভাগটাকে আমরা যখন করি, আমরা তৃতীয় শ্রেণীতে করেছি, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল। মনোযোগ সহকারে সবাই দেখবে। আর এই ভাজ্য থেকে বাদ দেওয়ার পর যা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। তৃতীয় শ্রেণীতে আমরা করেছি, ঠিক আছে। তো আমরা ভাজ্য, ভাগফল, ভাগশেষ এই জিনিসগুলা কি সেগুলো আমরা একটু সংজ্ঞাটা লিখে নেব, তারপর আমরা অঙ্কে চলে যাব। তো তোমরা সবাই খাতা কলম নাও এবং এইগুলো আমার সাথে সাথে লিখে ফেলো। 2 নাম্বার, ভাজ্য কি? বাহ্য
কি? তাহলে সবাই লিখে হলো ভাজক দ্বারা যে সংখ্যাকে ভাগ করা হয়, ভাজক দ্বারা যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। ঠিক আছে, এরপর আমরা আসি ভাজক। ভাজক কি? এটা উত্তর হচ্ছে ভাজ্যকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। আগে আমরা সংজ্ঞাগুলো লিখে নিব, তারপর সেখান থেকে আমরা উদাহরণগুলো যখন দিব তখন তোমাদের জন্য সহজ হয়ে যাবে বুঝতে। তো ভাজ্য কি, ভাজক কি তোমরা লিখে ফেলো। এরপর আমরা এখন লিখব ভাগফল কি। 4 নাম্বার, ভাগফল কি? ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। আমরা তৃতীয় শ্রেণীতে পড়েছি বা অন্যান্য ক্লাসে যখন পড়েছি তখন শিখেছি কি আমরা, যে ভাগ করে যে ফল পাওয়া যায় তাকেই ভাগফল বলে। ভাগ করে যে ফল পাওয়া যায় তাকেই ভাগফল বলে। কিন্তু আমরা যখন একটু আপডেট হচ্ছি, অর্থাৎ উপরের শ্রেণীতে উঠছি, তখন আমাদের সংজ্ঞাগুলো একটু আপডেট বা উন্নত হওয়া দরকার। সেই জন্য আমরা সংজ্ঞাটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তোমরা বাসায় অবশ্যই মুখস্থ করে ফেলবে। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। ঠিক আছে, তোমরা খাতা লিখে নাও সাথে সাথে। এরপর আসছি আমাদের ভাগশেষ। ভাগশেষ কি? উত্তর ভাগ করার পর ভাজ্যের যে অংশ অবশিষ্ট থেকে যায় তাকে ভাগশেষ বলে। ভাগ করার পর ভাজ্যের যে অংশ অবশিষ্ট থেকে যায় তাকে আমরা কি বলবো? ভাগশেষ বলবো। তার সংজ্ঞাগুলো তোমরা দ্রুত খাতায় তুলে নাও। এখন আমরা একটু প্রয়োগ করলে আমাদের সংজ্ঞাগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ আমরা বুঝতে সহজ হবে। প্রথমে আমরা লিখেছিলাম ভাজক, ভাজ্য, ভাগফল, নিচে হচ্ছে ভাগশেষ। তা আমরা যদি সংজ্ঞাগুলো একটু খেয়াল করি তাহলে কিন্তু আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে বলছিলাম ভাজ্য, তাহলে বলছিলাম কি ভাজক দ্বারা। তাহলে এখানে কার দ্বারা কাকে ভাগ করতেছি এটা খেয়াল করো। এই ভাজক দিয়ে আমি এই ভাজ্যটাকে ভাগ করতেছি। তাহলে ভাজক দ্বারা যে সংখ্যাকে কাকে ভাগ করতেছি, যে সংখ্যা বলতে এখানে আমি কি লিখলাম, মনে করে লিখলাম 8, 8কে ভাগ করতেছি।
কার দ্বারা? ভাজক মানে কি 2। তাহলে আমি কি বলতেছি, ভাজক দ্বারা যে সংখ্যাকে ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য। আবার আমরা যখন আসছিলাম ভাজক কি, সেই ক্ষেত্রে ভাজ্যকে যে সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে এই 8কে কোন সংখ্যা দ্বারা ভাগ করতেছি? 2। তাহলে এই 2 হচ্ছে ভাজক। এরপর আসছে ভাগফল কি, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যা আসবে, তাহলে 2 দ্বারা 8কে ভাগ করলে ভাগফল আসবে 4। ঠিক আছে, তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে ফল পাওয়া যায় সেটা হলো ভাগফল। তাহলে ভাগফল কত এখানে? আচ্ছা 4। এখন এটাকে যদি আমি 9 থাকতো, ভাজ্য যদি 9 থাকতো, তাহলে 4 দোকানে 8, তাহলে ভাগশেষ থাকতো কত? 1। অর্থাৎ লাস্টে কি বলছি, ভাগশেষ কি, ভাগ করার পরে ভাজ্যের যে অংশটুকু, তাহলে এখানে ভাজ্য ছিল 9, সেখান থেকে 8 বাদ দেওয়ার পর রয়ে গেছে কত? অবশিষ্ট আছে কত? 1। এই একটা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে আমাদের সংখ্যাগুলো শিখে নিয়েছি, এখন আমরা অঙ্ক করতে চলে যাব। তোমরা 44 পৃষ্ঠা বের করো, পাঠ্য বইয়ের 44 পৃষ্ঠায় এখানে দেখো আছে 42 ভাগ 7, 1 নং অঙ্কটা। তো পাশাপাশি ভাগ, আবার 5 নম্বর অঙ্কটা আছে, দেখো 4 ভাগ 80। দেখো ভাজক 4, ভাজ্য 80। এখানে কোনটা ভাজ্য কোনটা ভাজক কেমনে বুঝবো আমরা? প্রথম অঙ্কটা খেয়াল করো, আমি এখানে লিখলাম 42 ভাগ 7। এখানে ভাজক কোনটা এবং ভাজ্য কোনটা মনে রাখবা, এই ভাগ চিহ্নে ডান পাশে যেটা থাকবে সেটা হলো ভাজক, আর ভাগ চিহ্নের বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ভাজ্য। বুঝতে পারছো? এই ভাগ চিহ্নে ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ভাজক, ভাগ চিহ্নে বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ভাজ্য। এরপরে সমান চিহ্নে ডান পাশে যেটা থাকবে সেটা হলো ভাগফল। তাহলে এই 6 হচ্ছে ভাগফল, এই 6 হচ্ছে ভাগফল। ঠিক আছে, তাহলে এটা আমরা পাশাপাশি ভাগের ক্ষেত্রে আবার বলতেছি, মনে রাখো ভাগ চিহ্নের ডান পাশের সংখ্যাটা হচ্ছে ভাজক, ভাগ চিহ্নের বাম পাশের সংখ্যাটা হচ্ছে ভাজ্য, সমান চিহ্নের ডান পাশের সংখ্যাটা হচ্ছে ভাগফল। মনে থাকবে? আচ্ছা, এখন আমরা আসি 4 দ্বারা 80কে ভাগ করার জন্যে। আমরা ভাজকটা কত অঙ্কের সেটা কি তোমরা জানো? এখানে কয়টা অঙ্ক আছে? 4 লিখতে কয়টা অঙ্ক লাগে? 1টা। তাহলে আমাদের ভাজক হচ্ছে 1 অঙ্কের। সুতরাং ভাগ করার সময় আমরা প্রথমে ভাজ্যের 1টা অঙ্ক চিন্তা করব, সর্ব বাম পাশে যে সংখ্যাটা অঙ্কটা থাকে সেটা চিন্তা করব। তার মানে কি ডান পাশের সংখ্যাটা আমাদের মনে করি যে নাই, ডান পাশে মনে করি যে নাই। তাহলে আছে কত? শুধু আমরা আছে কত? 8। এখন 4 দিয়ে 8কে যদি ভাগ করতে যাই, ভাগ করা যাবে কিনা বলো? 4-এর নামতা গুনতে হবে আমাদের। 4 একে 4, 4 2 গুণে 8। তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 4 2 গুণে 8। বুঝতে পারছো? এখন আমাদের ভাগ শেষ হয়ে গেছে কত? 80 থেকে 8 গেল। এখন এখানে থাকতেছে 0। এখন 4 দ্বারা কি 0কে ভাগ করা যায়? যায় না। কিন্তু আমরা যে কেটে নামাইলাম, কেটে নামানো অংশটাকে অবশ্যই ভাগ করতে হবে। এমনকি আমি যদি 4 দিয়া 4 এ 0 0, এখন ভাগ করা গেছে কিনা বলো তো? ভাগ করতে পারছি। এইখানে তোমরা অনেকেই ভুলটা করে থাকো, সরাসরি লিখে ফেলো কি 4 দ্বারা 80কে যখন ভাগ করে তাহলে লেখে কি 4 20 80। কখনোই এই ভাগটা করা যাবে না। ঠিক আছে, এটা করা যাবে না, এটা করা যাবে না। আমাদের অঙ্কটাকে ফলো করতে হবে। ভাজক কয় অঙ্কে আছে? 1 অঙ্কে। আগে আমরা দেখবো 1 অঙ্কে ভাগ করা যায় কিনা। এখন আরেকটু খেয়াল করি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের। মনে করো আছে এখানে 12 ভাগ 4। এখন প্রশ্ন করতে পারো, স্যার আগের অঙ্কে তো এককটা আমি শুধু চিন্তা করছি, একটা অঙ্ক
এখন তো আমাদের এক অঙ্ক চিন্তা করলে হয় না, অর্থাৎ আমি যদি ভাজক কত অঙ্কের আছে, এক অঙ্কের, তাহলে আমাদের হিসাবে এক অঙ্ক চিন্তা করা উচিত। তাহলে এক অঙ্ক যদি চিন্তা করি তাহলে 4 দেখে এককে ভাগ করা যাবে? ভাগ করা যাবে না। সেই ক্ষেত্রে যদি ভাগ করা না যায় তাহলে দুই অঙ্কের চিন্তা করতে হবে। এখন দুই অঙ্কের চিন্তা করতে হবে, তাহলে দুই অঙ্ক কত আসলো? 12। এখন 4 দ্বারা 12কে ভাগ করলে ভাগফল কত আসবে? আমাদের 4 নামও তা গুনতে হবে। 4 কি 4, 4 দোকানে 8, 3 4 কত? 12, 4 4 16। তাহলে 3 বার দিলে হয় 12, 4 বার দিলে হয়ে যায় 16, বেশি হয়ে যায়। তাহলে আমাদের কখনোই এই ভাজ্যের চেয়ে বেশি নেওয়া যাবে না, সমান অথবা কম নিতে হবে। তাহলে 12-র চেয়ে আমরা যদি 2 বার দিই, 4 দোকানে 8, তাহলে আরও 4 থেকে যায়, তার মানে কি আরও 4 নেওয়া যেতে পারে। সুতরাং আমরা 3 বার চিন্তা করি, 3 4 কত? 12। তাহলে আমরা এখানে 3 বার নিতে পারবো, 3 4 12। তাহলে ভাগশেষ থাকবে এখানে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্কে চলে যাই। চুরাশি ভাগ 6। এখন খেয়াল করো, আগের মতোই ভাজক কত অঙ্কের আছে? এক অঙ্কের। তাহলে আমরা আগে একটা অঙ্ক আমরা চিন্তা করি, বাম পাশে প্রথম অঙ্কটা চিন্তা করি। আছে কত? 8। তো 6 দ্বারা কি 8কে ভাগ করা যায়? অবশ্যই ভাগ করা যায়। যদি আমি একবার চিন্তা করি, 6 কে কত? 6, 6 দোকানে 12। আমি বলছিলাম কি সবসময় ভাজ্যের সমান অথবা কম নেওয়া যেতে পারে, কিন্তু বেশি নেওয়া যাবে না। তাহলে 8-এর চেয়ে কম নিতে পারি আমি, 6 কে 6, কিন্তু 6 দোকানে 12 আমি নিতে পারবো না, না আছে 8, আমি 12 নিব কীভাবে? সেই ক্ষেত্রে এখানে আমাকে নিতে হবে একবার, 6 কে 6। এখন আমি এখান থেকে অবশিষ্ট থাকবে 8, 8 থেকে যদি 6 বিয়োগ করি থাকবে কত? 2। এখন আমাদের রয়ে গেল কত? এই 4, পরের অঙ্কটা রয়ে গেছে, এই অঙ্কটা আমি এখানে কেটে নামাবো। এখন কত হলো? 24। এখন আমি আবার 6 দ্বারা এই 24কে ভাগ করব। তাহলে এই 6 দ্বারা 6 নামও দ্বারা আমরা গুনি, 6 কে 6, 6 দোকানে 12, 3 6 18, 4 6 24, 4 6 24, 5 6 30। তাহলে আমরা যদি 4 বার গণনা করি, 4 6 কত? 24। তাহলে 24-এর সমান আসতেছে 4 বার দিলে, 3 বার দিলে হয় 18, 5 বার দিলে হয় 30। তার মানে 4 বার দিয়ে আমাদের কত আসে? 24-এর সমান। আমরা বলছিলাম ভাজ্যের সমান বা কম, তার মধ্যে সমান মিলে যায়, কত দ্বারা মিলে? 4 দ্বারা। তাহলে 4 6 কত হবে? 24। তাহলে এখন আর কোনো ভাগশেষ থাকে না। তাহলে আমাদের কত আসলো? ভাগফল আসছে 14, ভাগশেষ 0। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন ভাগের পদ্ধতি কয়টি আমরা জানি কি? ভাগের পদ্ধতি আমরা আসছি, আসলে ভাগের আরেকটা পদ্ধতি আছে, আমরা সেটা নিয়েও আজকে আলোচনা করব। আচ্ছা, ভাগের পদ্ধতি 2টি। এক হচ্ছে সনাতন পদ্ধতি বা প্রাচীন পদ্ধতি, সনাতন বা প্রাচীন পদ্ধতি। আমরা যে অঙ্কটা মাত্র করলাম বা কিছুক্ষণ আগে আমরা যে অঙ্কগুলো করেছি যে পদ্ধতিতে, সেটা হচ্ছে আমাদের সনাতন বা প্রাচীন পদ্ধতি। যেমন কি হইতে পারে? 2 দ্বারা আমি যদি 8কে ভাগ করি, 4 দোকানে 8, তাহলে এইটা হচ্ছে আমাদের সনাতন পদ্ধতি। এখন আধুনিক পদ্ধতিটা কি খেয়াল করে দেখি। আধুনিক পদ্ধতি সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করবা, 2 8। প্রাচীন পদ্ধতিতে ভাগফল কোথায় বসছিল? ভাজ্যের ডান পাশে। এখন আধুনিক পদ্ধতিতে ভাগফল বসবে ভাজ্যের উপরে। পার্থক্য এতটুকুই, ভাগফলটা শুধুমাত্র নড়াচড়া করতেছে। ভাগফল আগে ছিল ডান পাশে, এখন কোথায় চলে আসবি? উপরে। অর্থাৎ 2 দিয়ে 8 দিয়ে ভাগ করে, 2 দিয়ে যদি 8কে ভাগ করি, ভাগফল কোথায় আসবে? 4। তাহলে 4 দোকানে 8। তাহলে আমাদের ভাগফল কোথায় বসছে? ভাজ্যের উপরে বসেছে। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। তারপর অঙ্ক করার সময় আরো ভালো করে বুঝতে পারবি। তাহলে এই একটা আর্ট হলো আধুনিক পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি। আধুনিক বা
আন্তর্জাতিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি। মনে রাখবে তোমরা ক্লাস 4 থেকেই তোমাদের এই আধুনিক পদ্ধতির যাত্রা শুরু হয়েছে। পরবর্তী শ্রেণীগুলোতে তোমাদেরকে আধুনিক পদ্ধতিতেই সকল ভাগ করতে হবে। সনাতন পদ্ধতির ভাগ এখানেই তোমাদের শেষ হয়ে যাবে। তোমরা উপরের শ্রেণীতে যতবার উঠবে ততই আধুনিক পদ্ধতিতে ভাগগুলো করতে হবে। সুতরাং এখানেই তোমাদেরকে আধুনিক পদ্ধতিটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তো আধুনিক পদ্ধতিতে বলছিলাম ভাগ সংক্ষিপ্ত প্রশ্ন যে আধুনিক পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল কোথায় বসে, এটা লিখে নাও। আধুনিক পদ্ধতিতে ভাগফল কোথায় বসে? এটা উত্তরটা হচ্ছে ভাজ্যের ঠিক উপরে। এটা মাথায় রাখবে, আধুনিক পদ্ধতিতে ভাগফলটা কোথায় বসবে? ভাজ্যের ঠিক উপরে। এখন আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কয়েকটা ভাগ করি। বাড়ি কাজ দিব, সেই কাজগুলো তোমরা অবশ্যই করবে এবং খাতায় দেখাবে। 80/4। তোমরা 45 পৃষ্ঠায় খেয়াল করো, 45 পৃষ্ঠায় খেয়াল করো, দেওয়া আছে এক নম্বর অঙ্কটা 80/4। তো আধুনিক পদ্ধতিতে আবার বলতেছি, তাহলে খেয়াল করো, আগের মতোই ভাজ্য কত অঙ্কের? 1 অঙ্কের। তাহলে আমরা প্রথমে ভাজ্যের প্রথম অঙ্কটা চিন্তা করি, অর্থাৎ বাম পাশের যে অঙ্কটা আছে সেটা চিন্তা করি। ডান পাশেটা মনে করবো আমরা নাই। তাহলে 4 দ্বারা যদি 8কে ভাগ করা যায় কিনা বলো? অবশ্যই ভাগ করা যাবে। সেটা কত? আমরা একটু নামতা গুণি দিই, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12। তাই বলছিলাম ভাজ্যের সমান অথবা কম, বেশি নেওয়া যাবে না। তাহলে আমি যদি এখানে ভাজ্যের সমান নেওয়া যায় কিনা দেখি তো আমি। 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে হচ্ছে আমাদের 8 আছে, শূন্যটা আপনি যদি মনে মনে বাদ দিই তাহলে 8 আছে, তাহলে 8কে নেওয়া যায়। তাহলে 4 দুগুণে কত হবে? 8। এখন প্রশ্ন করতে পারো, স্যার ভাগফলটাকে এই 8-এর সোজা লিখবো নাকি 0-এর সোজা লিখবো? এটা কিন্তু অনেকেই ভুল করে। তুমি যে সংখ্যাটাকে ভাগ করতেছো সেটার উপরে তোমাকে ভাগফলটা বসাইতে হবে। তুমি কি প্রথম দফায় তুমি কি 80কে ভাগ করেছো নাকি 8কে ভাগ করেছো? অবশ্যই 8কে। সুতরাং ভাগফলটা 8-এর উপরে বসবে। তাহলে 4 দুগুণে 8। এখন আমি যদি ভাগশেষ নামাই, ভাগশেষ থাকবে 0। এখন কি এই 0 ভাগফল এখানে শেষ নাকি আর বাকি আছে? মনে রাখবে পরবর্তীতে আমরা যখন কেটে নামাই, মনে করি এই 80 8কে ভাগ করেছি, রয়ে গেল কত? এই 0 এখানে নামাইছি কেটে। এখন এই 0কে কিন্তু আমাদের ভাগ করতে হবে। তাহলে 4 দ্বারা 0কে ভাগ করা যায়? অবশ্যই যায়। 4 এর 0 কত? 0। তাহলে এই 4 এর এখন 0 লিখতে হবে আমাদের এখানে। 4 এর 0 0। এই আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে? কেউ যদি এভাবে করে রাখো, আবার বলতেছি মনে রাখবে যে 4-20 80, এভাবে কেউ করে রাখলে কিন্তু নাম্বার পাবে না। এভাবে করা যাবে না। তোমাদেরকে অবশ্যই এই পদ্ধতিটা ফলো করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, পরের অঙ্কটা চলে যাই। তিন নম্বর অঙ্কটা আছে 6/84। এটা তো কিছুক্ষণ আগে করে দিয়েছিলাম, এটা আবার আসছে, এটা তোমরা করবে। আরেকটা আমরা 4 নম্বর অঙ্কে চলে যাই। 4 নম্বরে 5/63 এই অঙ্কটা দেখি আমরা। তাহলে আগের মতোই প্রথমে আমরা একটা অঙ্ক চিন্তা করি, অর্থাৎ বাম পাশ থেকে প্রথম অঙ্কটা 5 দিয়ে 6 কি ভাগ করা যায় কিনা বলো?
একটু চিন্তা করে বলবে 5 দ্বারা কি 6কে ভাগ করা যায়? অবশ্যই যায়। কতবার যাবে? 5 একে 5, 5 দোকানে 10, 2 বার দিলে 6-এর বেশি হয়ে যায়, আবার একবার দিলে 6-এর চেয়ে কম হয়। আমরা বলছিলাম সমান অথবা কম, তাহলে 5 একে 5, ঠিক আছে। এখন 6 থেকে 5 বাদ দিলে থাকবে কত? 1। এখন কাইটা নিয়ে আসি, এই 3, এই হলো 13। এখন কতবার যায় আমরা একটু নামনটা করি। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, তাহলে আমাদের আছে কত এখানে? 13। তাহলে 10 এবং 15 দুটা মাঝামাঝি আছে। তা আমরা বলছিলাম বাজের চেয়ে বেশি নেওয়া যাবে না। যদি 15 নেই তাহলে 13-এর চেয়ে বেশি হয়ে যাবে, যদি 10 নেই তাহলে 13-এর চেয়ে ছোট থাকবে না। বলছিলাম সমান বা ছোট, তাহলে ছোটটা নিব। 5 দুগুণে 10 থাকবে কত? 3। এই ভাগ শেষ হয়ে গেছে 3। এখন প্রশ্ন করতে পারো, স্যার এই 3কে কি আবার ভাগ করব? না, কারণ এই 3কে কি আমি উপর থেকে কাইটে নামাইছি নাকি ভাগশেষ হিসেবে রয়ে গেছে? ভাগশেষ হিসেবে রয়ে গেছে। যদি 3কে আমি উপর থেকে কাটে কিন্তু এখানে নামাইছিলাম, পরে এখান থেকে কিন্তু আমি বিয়োগ করেছি, বিয়োগ করার ফলে ভাগশেষ 3 রয়ে গেছে। যদি আমার এরকম থাকতো যে আগের অঙ্কটা যে দেখাইছিলাম, যে এখানে যদি 3 থাকতো, এটা যদি 3 থাকতো তাহলে আমি এখানে 3 নামাইতাম কাটতে, তখন এই 3কে আবার ভাগ করতাম। আমি শূন্যকে যেভাবে ভাগ করেছিলাম, তাহলে এটা ভাগফল কত? 12 ভাগশেষ 3, অতএব লিখে ফেলবে। এখন আসি আমরা 6 নম্বর অঙ্কটাতে। 6 ভাগ 182। এখন প্রশ্ন করতে পারো, স্যার এটা তো এক অঙ্কে তো যায় না, এক অঙ্ক ভাগ করা যায় না, তাহলে আমরা আগের মতোই করি। এক অঙ্ক যদি ভাগ না যায় তাহলে 2 অঙ্ক চিন্তা করি। 2 অঙ্ক চিন্তা করলে কত আসবে? 18। তাহলে 6 দ্বারা কি 18কে ভাগ করা যায় কিনা বলো? অবশ্যই যাবে। সেটা আমি একটু নামতা গুনি। 6 একে 6, 6 দোকানে 12, 3 6 18, 4 6 24, তাহলে 3 6 18, তার মানে 18 সমান। 4 বার দিলে বেশি হয়ে যায়, 2 বার দিলে কম হয়ে যায়, 3 বার দিলে সমান সমান থাকে। তাহলে 3 6 18। এখন আমি ভাগফলটা কোথায় লিখছি একটু খেয়াল করো ভালো করে। আমি কি 1কে ভাগ করছি নাকি 18কে ভাগ করেছি? 18কে ভাগ করেছি, যার জন্য এই 8-এর উপরে আমাদেরকে কিন্তু ভাগফলটা বসেছে। এখন আমরা বিয়োগ করি। বিয়োগ এখানে কেটে নামালে থাকে কত? 2। এখন এই 2কে আমাদেরকে ভাগ করতে হবে। যদি ভাগ করি, 6 দ্বারা 2কে ভাগ করা যায়? অবশ্যই যায়। 6 শূন্য কত? 0। 6 একে 6, তার মানে একবার দিলে বেশি হয়ে যায়, 0 বার দিলেই কম থাকে। তাহলে এখন 2 থেকে 0 বার দিলে থাকবে 2। এই হয়ে গেল আমাদের ভাগফল। তাহলে আমাদের ভাগফল কত আসছে? 30 ভাগশেষ 2। অনেকেই এই ভাগফলগুলো মানে তোমরা ভুল করে আসো, সেই ভুলটা যেন না করো। এখন আমরা খেয়াল করব যে ভাগফলটা আমাদের সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, অর্থাৎ ভাগের উত্তরটা যাচাই করতে হবে। যদি প্রশ্নে আসে ভাগ করো এবং ভাগের উত্তর যাচাই করো, তাহলে অবশ্যই তোমাদেরকে এই উত্তরটা যাচাই করে দেখাইতে হবে। ভাগের উত্তর যাচাই। ভাগের উত্তর যাচাই করার জন্য আমাদেরকে ভাজ্য নির্ণয়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য না হলে যে ভাজ্য নির্ণয়ের সূত্র আমরা ব্যবহার করি সেটা ব্যবহার করতে হবে। অর্থাৎ ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা খেয়াল করতে, ভাজক কত এখানে? 6, তাহলে আমরা এখানে লিখে ফেলি 6 গুণ ভাগফল কত আছে? 30 যোগ ভাগশেষ কত আছে? 2।
এখন আমরা দেখবো এইটা ক্যালকুলেশন করার পর যদি আমাদের 182 হয় অর্থাৎ বাহ্যের সমান হয় তাহলে অঙ্কটা সঠিক, যদি বাহ্যের সমান না হয় তাহলে জানা গেল অঙ্কটা আমরা ভুল হয়েছে। তাহলে আমাদের এখানে আসতেছে কত, 30কে 6 দ্বারা গুণ করলে আসে 180 যোগ 2 আসলে কত 182। তাহলে এর উত্তরটা কত আসছে 182। তাহলে আমাদের ভাজ্য কত আছে 182, তার মানে ভাগের উত্তরটা কি সঠিক। আবার একটা ভুল উত্তর নিয়ে আমরা যাচাই করে তোমাদেরকে দেখাই যে উত্তরটা সঠিক হইলো না ভুল হইলো। মনে করে একজন এই পর্যন্ত করে রেখে দিয়েছে, কেউ একজন খেয়াল করো 3 6 18 বাক্সের 2 আর করে নাই, এই পর্যন্ত সে অঙ্ক করে রেখে দিছে, সে বলছে অঙ্ক হয়ে গেছে। এখন আমরা দেখি তো এই অঙ্কটা হয়েছে কিনা, এই অঙ্কটা হয়েছে কিনা আমরা একটু দেখি, খেয়াল করি। হ্যাঁ, তাহলে ভাগফল কত আছে 3, ভাজক কত 6, তাহলে ভাজক 6, ভাগফল 3, ভাগশেষ 2, তাহলে 3 6 কত 18 যোগ 2, তাহলে কত আসলো 20। তাহলে আমাদের কি উত্তরটা কি, এই ভাজ্য কত আছে 182 আর আমার কত আসছে 20। তাহলে উত্তর কি মিল হইল না, যদি এরকম মিল না মিলে তাহলে আমাদের জানা গেল ভাগের উত্তরটি ভুল হয়েছে। তাহলে এই জন্য ভাগের উত্তর যাচাই করার জন্য আমরা এই অঙ্কগুলা এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তোমরা বাড়ির কাজ করবে HW 45 পৃষ্ঠার 1 নং আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করো। আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করো, এটা তোমাদের জন্য 1 নং এ আছে তোমার 8টা অঙ্ক। 35 1 নং 8টি অঙ্ক, এই 8টি অঙ্ক তোমাদের বাড়ি কাজ থাকবে, তোমরা এই 8টি অঙ্কের কাজ সমাধান করবে। পরবর্তীতে আমরা সামনে চলে যাব। তো তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদেই থাকো, আমাদের জন্য দোয়া করবে সবাই। আসসালামু আলাইকুম।